আসসালামু আলাইকুম, সবাইকে মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার জুবাইদুর রহমান জনি, আমার সাথে ডাক্তার রাগিব নূর। রাগিব নূর খুবই পরিচিত ফেস, মেধার কারণে হ্যান্ডসাম তো অফকোর্স, সেটা একটা কারণ বলা যাবে। আচ্ছা, এবং একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট রাগিব নূরের ছিল 2019-20 শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী। রাগিবের সাথে আমার কথা হচ্ছিল গতকালকে, যে রাগিব যারা ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তারা বাসায় চলে আসতেছে, মানে গতকাল সবাই পৌঁছে গিয়েছে কলেজে। তো তখন রাগিবকে বললাম, রাগিব তাহলে ক্যাডেট কলেজের স্টুডেন্ট যারা তারা তো বাসায় এসে এখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে অনেক কিছু চিন্তা করতেছে, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করতেছে, সিনিয়রদের সাথে কথা বলতেছে। তো আমরা যদি মানে রাগিবের এক্সপিরিয়েন্স এবং রাগিব এতদিনে যতটুকু বুঝতে পারলো সেই জিনিসগুলো সবাইকে উদ্দেশ্য করে বলতে পারি, তাহলে আমার মনে হয় তাদের অন্তত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা উপকার তো হবে এবং সিদ্ধান্ত সঠিক হবে বলে মনে করি। রাগিব, তুমি এক্স রংপুর ক্যাডেট কলেজ, তো এটা কিছুটা প্রাসঙ্গিক সেই জন্য বলতেছি। ধরো যারা ক্যাডেট কলেজে পড়ে তাদের পুরা একাডেমিক লাইফ, ক্যাডেট কলেজে দীর্ঘ সময় নিজের বাসা ছেড়ে থাকা, সব কিছু মিলে এই মুহূর্তে এসে তোমার কাছে কী মনে হয় যে তোমার ক্যাডেট কলেজের পড়ার ব্যাপারটা কি, মানে তুমি এটাকে খুব ভালো ফিল করো কিনা, নাকি মনে হয় যে ক্যাডেট কলেজ না হয়ে বাইরে হলে ভালো হতো, এরকম এই ধরনের কোনো চিন্তা কি মাথায় আসে কিনা, বা কীভাবে দেখো তুমি এটা? থ্যাংক ইউ ভাই, ফার্স্টে আপনাকে। ক্যাডেট কলেজকে নিয়ে আসলে কিছু বলাটা অলওয়েজ আমার জন্য একটা প্লেজারফুল ব্যাপার, অ্যান্ড আমি সবসময় আসলে পুরো মুখিয়ে থাকি যে কখন ক্যাডেট কলেজ নিয়ে কিছু কথা হবে আর আমি আমার ক্যাডেট কলেজের প্রশংসা করবো আর কি। তো ভাই, আমার ক্যাডেট কলেজে আমার জয়েনিং 2013 সালে, এটা 2026 সাল, তো অলমোস্ট আমার জয়েনিং থেকে 13 বছর পার হয়ে গিয়েছে। তো এতদিনে আমার মাঝখানে মানে যখন শুরুতে ভর্তি হলাম তখন ভাবতেছিলাম যে এই যে বাবা মাকে ছাড়া থাকা, আত্মীয় স্বজন ছাড়া থাকা, বা বাইরের লাইফে যে এই গণ্ডি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে ক্যাডেট কলেজে থাকা আমার জন্য কতটা ফ্রুটফুল বা ওয়ার্থ ইট আসলে হবে কিনা, এটা 7-এর একটা থট আর কি। বাট এই 2026 সালে এসে আমার ক্যাডেট কলেজ থেকে বের হওয়ারও অলমোস্ট 7 বছর পার হয়ে গিয়েছে। এখানে এসে আমি বলি যে এটা মোর দ্যান একটা আমার জন্য ব্লেসিং ছিল আমার লাইফে। আমার লাইফকে একটা কি বলবো 180 ডিগ্রি টার্ন নেওয়ার ক্ষেত্রে আমাকে এটা অনেক বড় একটা রোল প্লে করেছে আমার ক্যাডেট কলেজ। তো প্রথমে এভাবে বলতে চাই যে আসলে এটা ব্লেসিং ছিল নাকি কার্স ছিল। তো ভাই, প্রথমেই বলতে হয় যে আমার কোন দিকগুলোকে আমার ক্যাডেট কলেজ আমাকে একটা শেপের মধ্যে আসছে, একটা ডিস্ট্র্যাক্ট থেকে দূরে রেখেছে। এক নম্বর হলো ক্যাডেট কলেজের ভাই ডিসিপ্লিন লাইফ। তো প্রথমের দিকে মনে হতো যে কি ডিসিপ্লিন, এত ভালো লাগে না, কীরকম রোবোটিক লাইফ। বাট পরবর্তীতে আমার মনে হয় যে বর্তমান ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে বা আমাদের নর্মাল সোশ্যাল নর্মসের দিক দিয়ে আমি যদি বলি ভাই, যে আমাদেরকে যেভাবে সব সমাজের সকল খারাপ জিনিসগুলো থেকে দূরে রাখা হতো, ফোন, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এগুলো থেকে আমরা দূরে থাকতাম। তারপরে ভাই সিনিয়র জুনিয়র আমাদের মাঝখানে একটা রেসপেক্ট কাজ করতো, একটা বন্ডিং কাজ করতো, মানে আমাদের ব্যাচমেটের সাথে যে বন্ডিং কাজ করতো, এগুলো একদমই ভাই একদম আমি বলবো যে প্রাইসলেস কিছু অ্যাচিভমেন্ট আমার জীবনে। এক্স্যাক্টলি। আমি আমার এখানে একটু আমার জন্য আফসোসের ব্যাপার, আমি অনেক আগে রংপুর ক্যাডেট কলেজে রিটেনে সিলেক্টেড ছিলাম। পরে আমাদের এটা অনেক লম্বা কাহিনী, তোমার ভাইবা এবং মেডিকেল টেস্ট যেটা হয় একই দিনে হয়েছিল। তো পরে ফাইনালি আর সিলেক্টেড হই নাই। আমার মনে আছে যে ওই সময় আমাকে তোমার ক্রিকেট নিয়ে কোশ্চেন করা হয়েছিল ভাইভাতে। তারপরে তোমার এই একটা কোশ্চেন মনে আছে যে গাছের পাতা সবুজ হয় কী কারণে, এই কোশ্চেনটা করছিল। তো যাই তোমার কথা শুনে আমারও মনে হচ্ছে, বা আমি আমার ক্যাডেট কলেজের অনেক ফ্রেন্ড আছে, সেই হিসেবে তাদের কাছ থেকে সবসময় একটা পজিটিভ রিভিউ ক্যাডেট কলেজ নিয়ে পাই। এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওইটা একটা আমার জন্য দুর্ভাগ্যজনক যে ওই সময় হয় না। যাই হোক রাগিব, ক্যাডেট কলেজের স্টুডেন্টদের মধ্যে তুমি যা দেখেছো, তোমার ব্যাচমেট বা সিনিয়র বা পরবর্তীতে জুনিয়র যারা, তাদের মধ্যে মেডিকেলের জন্য বেশি ট্রাই করে না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি ট্রাই করে? ভাই একটার জন্য করে না, ম্যাক্সিমামই ভাই ডিফেন্সের দিকে যায়। ম্যাক্সিমাম বলতে কত পার্সেন্ট? আমাদের সময় ভাই আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, আমাদের ব্যাচে 54 জন ছিল, তার মাঝখানে অলমোস্ট 25 জনের মতো, মানে অলমোস্ট 50%ই যারা ডিফেন্সে চলে গিয়েছে। বাট ট্রাই করেছে আরও অনেক বেশি। আমি বলবো যে অলমোস্ট 75% ক্যাডেটসরা ট্রাই করে যে তারা
ডিফেন্স তুমি ট্রাই করছো? আমি ট্রাই করছিলাম ভাইয়া, বাট আমার যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা, বাট ভাই আমি বলবো ম্যাক্সিমাম ডিফেন্সে ট্রাই করে। আর ভাই ইঞ্জিনিয়ারিং মেডিকেল এটা হাফ হাফ, ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে। কিছু ব্যাচে ইঞ্জিনিয়ারিং বেশি ট্রাই করে, কিছু ব্যাচে মেডিকেল বেশি ট্রাই করে। তো তোমার মেডিকেলের ইচ্ছাটা এটা কি একেবারে ক্যাডেটের শুরুর দিক থেকেই ছিল নাকি তুমি পরে এসে চিন্তা? আমার ভাই ক্যাডেট কলেজে যাওয়ার ফার্স্টের দিকে মেইন রিজন ছিল আমি একজন আর্মি অফিসার হব। আচ্ছা। বাট 7, 8, 9, 10 যাওয়ার মনে হলো যে এই লাইফ আমার জন্য না, আমি এইভাবে থাকতে পারবো না হোল লাইফ, এটা জাস্ট এই 6 বছরের জন্যই ঠিক আছে। তো ভাই 11, 12 যাওয়ার পর প্রথমত যেই ফ্যাক্টরটা অনেক বেশি একটা রোল প্লে করছে সেটা হলো আমার আব্বু আম্মুর ইচ্ছা, আমার নিজের প্যাশন কাজ করতে এই জিনিসটা প্রতি। এখানে আমার বাসার পাশে ছিল রংপুর মেডিকেল কলেজ, তো ওখানে অনেকবারই যাওয়া হতো। আর সেকেন্ডলি ভাই একটা কথা আসে যে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, আমাকে বুঝতে হবে যে ওই সেক্টরে গেলে আমার এখানে স্ট্রং পয়েন্টস বেশি নাকি উইক পয়েন্টস বেশি। তো আমার মনে হয়েছে যে এই সেক্টরে যে পড়াশোনাগুলো বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড, ওই সময় আমি এই দুটো সাবজেক্টে খুব ভালো করতাম। তো আমার মনে হয়েছে যে এই ক্যারিয়ারটা পার্সু করলে আমি এখানে ভালো করতে পারবো, আমার এটা প্রতি একটা মানে আমার প্রতি একটা প্যাশন কাজ করবে। তো তোমার ব্যাচে কি ক্যাডেট কলেজের ওই সময় কি কোনো মেরিট লিস্ট হইতো প্রতি, যেমন ক্লাস 11-এর ফাইনালে বা টেস্ট পরীক্ষায় কোনো মেরিট লিস্ট হইতো, এরকম ছিল না? হ্যাঁ, মেরিট লিস্ট ছিল ভাই। হ্যাঁ, ওখানে কেমন তোমার রেজাল্ট কেমন ছিল? আমি ভাই টেস্টে ফার্স্ট হয়েছিলাম, আচ্ছা। বাট সব সময় যে ফার্স্ট হয়েছিলাম এমনটা না। বাট টেস্টে হওয়াটাই মানে তো সব কলেজের মধ্যে তো ওই এইটাই ইয়া করে যে টেস্ট পরীক্ষাকে ভালো করে, এরকম একটা ইয়া থাকে। 7, 8, 9, 10 ভাই অনেক বাস মারতাম আসলে। ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে যারা ক্যাডেট থেকে বাসায় এসছে তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে। ধরো ডিসিশন নিয়ে ফেললো হয়তো মেডিকেলে পড়বে নাকি বুয়েটে পড়বে, কিন্তু কনফিউশন হচ্ছে যে কোন প্রতিষ্ঠানে পড়বে। মানে এটা মানে মেডিকেলের জন্য আমি প্রস্তুতি নিতে চাই, তাহলে এই কোচিং করবো না ওই কোচিং, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। সেই জায়গা থেকে তোমার মতামত কি আসলে, যে ক্যাডেট কলেজের স্টুডেন্ট সে এখন মেডিকেলের জন্য ট্রাই করবে, তার আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা হলো সিনিয়র যারা আছে তারা তো বলেই, এবং ক্যাডেটরা তো সিনিয়রদের কাছ থেকেই সবচেয়ে বেশি সাজেশন পায়, তাই না? সব কিছুর ক্ষেত্রেই যতটুকু আমি জানি। সেক্ষেত্রে একজন স্টুডেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিবে, যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অতএব আমি এই প্রতিষ্ঠানে মানে ভর্তি হয়ে যাই? ভাই অনেক ভালো একটা কোশ্চেন এটা, যে আপনি অলরেডি বলেই ফেলছেন যে আমাদের সিনিয়ররা আমাদেরকে একটা অনেক বড় একটা ইনফ্লুয়েন্স করে, যে তাদের কথাগুলোকে আমরা আসলে কি বলবো একটা ওহি হিসেবে ধরি আর কি বলা যায়। তো ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় ক্যারিয়ারটা যদি একটা সিস্টেমেটিক লাইফের মাঝখানে ছিল, খুব ভালো খেয়ে পড়েছিল, একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে ছিল, তাহলে আমার মনে হয় ভাই একজন ক্যারিয়ার তার বের হওয়ার পর তার অ্যাডমিশন টাইমের মধ্যে একটা সিরিয়াস সিচুয়েশনটা তার বাসায় থেকে কোচিং করা উচিত, আমার যেটা পার্সোনালি মনে হয়। তো ভাই এটা প্রথম একটা ব্যাপার যে কোথায় থেকে কোচিং করা উচিত। একটা হলো বাসা থেকে, ভাই অনেক স্টুডেন্ট বা ক্যারেক্টারটা ভাবে যে ঢাকায় খুব ভালো কোচিং হয়, এই হয় সেই হয়, বাট ঝামেলা হলো ভাই ঢাকায় কোচিং করলে একটা সমস্যা, অ্যাকোমোডেশন একটা ঝামেলা। একটা ছোট বাসায় তাদেরকে 7 জন 8 জন থাকতে হয়, খাওয়া দাওয়া একটা সমস্যা, যাতায়াত একটা সমস্যা। এক্ষেত্রে আমি বলবো বাসায় কোচিং করা সবচেয়ে বেটার। কারো বাসায় ঢাকা হয় সেটা আলাদা ব্যাপার, বাট আমার তাদের বাসায় থেকে কোচিং করা উচিত। যেমন যদি কেউ রংপুর হয় রংপুর থেকে করবে, চট্টগ্রাম হলে চট্টগ্রাম থেকে করবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মেডিকোর যেহেতু প্রত্যেকটা জায়গায় ব্রাঞ্চ রয়েছে, অলমোস্ট মেইন সিটিগুলো ডিভিশনালগুলোতে আছে, বড় বড় জায়গাগুলো আমরা কভার করি। এবং ভাই আমরা কিন্তু ভাই ফার্ম গেটের একটা জায়গায় যেভাবে ক্লাস না হয়, ওই সেম ক্লাসের স্ট্যান্ডার্ড কিন্তু আমরা ভাই রংপুরের ওই আমাদের সার্কিট হাউসের পিছনে যে ব্রাঞ্চটা আছে সেখানে কিন্তু আমরা সেভাবে ম্যানেজ করি। তো এটা তার জন্য একটা অনেক বড় ব্যাপার যে সে কোথা থেকে তার কোচিংটা করা উচিত। সেকেন্ডলি ভাইয়া আমরা ক্যারেক্টার যেহেতু একটা কনফাইন্ড জায়গায় পড়াশোনা করে থাকি, আমাদের পড়াশোনার টাইমটা খুবই লিমিটেড থাকে। তো ভাই আমার মনে হয় এমন কোথাও কোচিংটা করা উচিত যেখানে মূল বই ভিত্তিক প্রিপারেশনটা না হয়। আমাদের কিন্তু এত কিছু পড়ার কোনো সুযোগ নাই, এই 3 মাস বা 4 মাস থাকে, আমরা কিন্তু এত কিছু পড়ে শেষ করতে পারি না। সেক্ষেত্রে আমার মনে হয় এমন একটা কোচিং সিলেক্ট করা উচিত যেখানে তাদেরকে মানে মেইন বইটার প্রায়োরিটি থাকে, বইটার প্রায়োরিটি অনেক বেশি, যেটা ভাই আমাদের মেডিকেলে সেটা এটা আমরা করতেছি। দেখছো তোমার রাগিব, তুমি অনেকগুলা ভিডিওতে মেডিকেল দাগানো বই নিয়ে আমি কথা বলেছি, এবং ওগুলা আসলে অ্যাকচুয়ালি যেহেতু আমি নিজে মার্ক করছি এবং খুব সতর্কতার সাথে, ধরো একটা পেজে তো 20টা লাইন আছে, এখন 20টা লাইনই তো আসলে সেম ইম্পর্টেন্ট না। তাহলে একজন স্টুডেন্টের পক্ষে যে মাত্র ইন্টারমিডিয়েট শেষ করলো, তার পক্ষে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো আইডেন্টিফাই করা কিন্তু টাফ। কিন্তু এটা আমার পক্ষে বা আমাদের পক্ষে, যে বা তুমিও চাইলে যে এই 10টা লাইন পড়লেই চলবে, বা এই লাইনটার মধ্যে কোন শব্দের উপর ফোকাসটা থাকা উচিত যেটার উপর ভিত্তি করে এমসিকিউ হয়, তো সেই হিসেবে এই জায়গায় তুমি মূল বইয়ের গুরুত্বটাকে তুমি এক্স্যাক্টলি ভাই এটা আমি দিব। আর থার্ড যে পয়েন্টটা ভাই সেটা হলো যে আমরা ক্যাট করে যেহেতু আমাদের 3 ঘন্টা সময় থাকে ভাই, যদিও 3 ঘন্টা খুবই ফ্রুটফুল থাকে এবং এই 3 ঘন্টা অনেক পড়েই অনেক কিছু করে ফেলা যায়, কিন্তু ভাই আমাদের আসলে অ্যাডমিশন মুখী প্রিপারেশনটা খুব কম নেওয়া হয়।
আমাদের মেইন ফোকাসটা ক্যাট কলেজ লাইফে এইচএসসি প্রতি থাকে, যেটা বাইরের স্টুডেন্টরা কিন্তু ভাই অনেক জায়গায় অনেক পরীক্ষা দিয়ে অনেক কোচিং করে তারা কিন্তু ভাই একটা ওয়েল ওরিয়েন্টেড থাকে অ্যাডমিশন টেস্টের প্রতি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ক্যাডেটের বেশি উচিত তাকে বেশি বেশি করে পরীক্ষা দেওয়া, এবং এই ক্ষেত্রেও আমার মনে হয় ভাই মেডিকোর মতো ডেইলি এক্সামগুলো তো 100 নাম্বার নিয়ে থাকে ভাই, অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 600-700-800 কোশ্চেন সলভ করা হয়ে যায় একটা চ্যাপ্টারের উপর। তো আমার মনে হয় এই ক্ষেত্রে তার উচিত এমন কিছু চুজ করা যেখানে ভাই অনেক বেশি পরিমাণে এক্সাম। এবং ক্লাসের ব্যাপারে ধরো একটা চ্যাপ্টার তোমার কাছে কি মনে হয় যে ধরো এতদিন যেভাবে পড়ে আসছে সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের এই সময়ে ওই চ্যাপ্টার যদি মেডিকেল ক্লাস করে সেটা কি তোমার কি মনে হয় যে সেটা কি তার জন্য হেল্পফুল হবে? অবশ্যই ভাই, আমাদের ক্লাসগুলো তো সব নিচ্ছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ অথবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডক্টরস অথবা স্টুডেন্টস বা এক্স স্টুডেন্টস। তো ভাই এক্ষেত্রে আমি বলবো যে ভাই আপুরা বা আমরা যেভাবে ক্লাস নিই, আমি যেহেতু ভাই ইংলিশ ভার্সনে ক্লাস নিই, আমি এভাবে বলবো যে আমার যেভাবে ক্লাস নিই একটা চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আর কিছু বাকি থাকে না। কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, কোনগুলো সামনে ইয়ারে আসতে পারে, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো আমরা বাদ দিব, তারপর যে ডিরেকশনগুলো এটা টিচাররা তো ক্লাসে পেজ ধরে ধরে ফিক্স করে দেয়, এটা অনেক হেল্পফুল হয়। রাকিব, একটা তোমার কথার পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে যে ক্যাডেটে যেহেতু ইংলিশ ভার্সন সবকিছু বইগুলো সবকিছু, এখন এইটা তো একটা কনফিউশন যে ক্যাডেটের কেউ মানে ইংলিশ কোশ্চেনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করবে নাকি বাংলায় অ্যাপিয়ার করবে, এইটার ব্যাপারে তোমার মতামত কি করা? আমি বলবো ক্যাডেটের জাতীয় প্রশ্ন। আমি ভাই যখন কলেজে যেতাম আর কি, তখন সবার এটা কমন কোশ্চেন যে এটা ভাই বাংলায় দেওয়া উচিত নাকি ইংলিশে দেওয়া উচিত। এক্ষেত্রে ভাই আমি দুইটা পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা করব বা দুই ধরনের অ্যান্সার দিব আর কি। যারা মনে করেন ভাই ফুল টাইম ক্লাস 11-12-এ তারা শুধু ইংলিশ বইই পড়ে গেছে, তারা ইংলিশ বইয়ের সাথে অনেক বেশি ক্লোজ ছিল, আমার মনে হয় তাদের উচিত এই 3 মাসে এসে আর চেঞ্জ না করে ইংলিশ ভার্সনে বা ইংলিশ কোশ্চেনে পরীক্ষাটা দেওয়া। কিন্তু ভাই আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্যাডেট, আমি যখন আমার ব্যাচমেট দেখছি বা আমাদের পরের জুনিয়র ব্যাচমেটকে দেখছি, তারা কিন্তু ম্যাক্সিমাম ভাই বাংলা বইটা তাদের পাশে রাখে। যদি আমাদের পরীক্ষাটা একটু কনফিউশন হয়ে যায় যে বাংলায় সব কিছু পড়ে এটাকে আবার ট্রান্সফার করে ইংলিশে লেখা একটু কঠিন ছিল, বাট আমার মনে হয় সে যদি পারে, তার যদি সম্ভব হয় যে সে বাংলায় পরীক্ষা দিতে পারবে, আমার মনে হয় বাংলায় পরীক্ষা দেওয়াটা ইজি হবে। তাহলে ভাই এই কোচিং টাইমটাতে সে সহজেই অন্যান্য স্টুডেন্টের সাথে ইন্টিগ্রেট করতে পারবে, সে চাইলেই বাজার থেকে কোনো একটা বই ইজিলি বাংলায় এনে পড়তে পারবে, তার জন্য একটা মানে অপশনস অনেকগুলো খোলা থাকবে আর কি। কিন্তু ভাই এক্ষেত্রেও ভাই আমি একটা পয়েন্ট অ্যাড করবো, আমাদের মেডিকেল ইংলিশ ভার্সন ক্লাস চলছে, যদিও সেটা ঢাকার 3টা ব্রাঞ্চ এবং অনলাইনে চলছে। হ্যাঁ, ফার্মগেট, শান্তিনগর আর উত্তরাতে। ইয়েস, এক্স্যাক্টলি ভাই, এবং অনলাইনে ক্লাসগুলো করতে পারে। তো আমার মনে হয় সে দুইটাই করতে পারে, ইংলিশে পরীক্ষা দিতে পারে, বাংলা পরীক্ষা দিতে পারে। যারা একটু হলেও বাংলাতে ওরিয়েন্টেড, আমি তাদেরকে সাজেস্ট করবো যে বাংলা পরীক্ষা দেওয়াটা কাইন্ড অফ বেটার, বাট ইংলিশে পরীক্ষা দেওয়াটা যে খুব বেশি তাকে হ্যাসেল ফেস করতে হবে এমনও না, সে যদি ইংলিশে ওরিয়েন্টেড। তবে একটা জিনিস আমি একটু তোমার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে ইংলিশে যদি কেউ এক্সাম দিতেই চায়, তার ওই চ্যাপ্টার টু চ্যাপ্টার খেয়াল করতে হবে যে বাংলা বইয়ের কোনো ইনফরমেশন তার বাদ পড়লো কিনা। হ্যাঁ, সেটা কারণ কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট 2-1টা ইনফরমেশন হয়তো ট্রান্সলেট করে ইংলিশ বইয়ের মধ্যে আপডেট করে না বইটাকে, সেটাই অনেক আগে করছে, রিসেন্ট আপডেট করে না। এটা একটু খেয়াল রাখলে তাহলে আমার মনে হয় সেটা সে কভার করতে পারে আর কি। আচ্ছা, একজন ক্যাডেটের স্টুডেন্ট হিসেবে যখন এই অ্যাডমিশন টেস্টের সময় মানে তার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে, তুমি কি বলবো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি ক্যাডেট স্টুডেন্ট যখন অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিবে? হ্যাঁ, আমার মনে হয় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা 2 বছর ধরে এইচএসসিটা পড়ি। আমরা ক্যাডেটরা ভ্যাকেশনের দিনগুলো বাদ দিয়ে যতদিন ক্যাডেট কলেজে স্টে করি, আমরা প্রতিদিনই 3 ঘন্টা পড়তেছি। এই রেগুলারিটিটা ভাই বাইরের স্টুডেন্টরা খুব একটা মেনটেন করতে পারে না, হয়তো অনেকে পারে, বা একজন ক্যাডেট বা ক্যাডেট কলেজের সব স্টুডেন্ট কিন্তু এই রেগুলারিটিটা মেনটেন করে। সে তার পড়তে মন চাচ্ছে না, স্টিল সে বইয়ের সামনে কিন্তু বসে, ঘুমাতে ইচ্ছা করতেছে না, স্টিল আমরা ঘুমাতে যাই। এই রেগুলারিটিটা আমাদের মাঝখানে মেনটেন হয়। আমার এই রেগুলারিটি যারা মেনটেন করে আসছে, তার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আর সেকেন্ড যে পয়েন্টটা ভাই, সেটা হলো যে এই যে ফোন অ্যাডিকশন বা আরও অনেক ধরনের ডিস্ট্রাকশনস আমাদের লাইফে থাকে, এই ডিস্ট্রাকশনগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারি। আমরা ফুল ফোকাস আমাদের খেলাধুলা, পিটি, ডেইলি অ্যাক্টিভিটিসগুলো এবং সোলফুলি একদম পড়াশোনার উপর থাকতেছে। এটা তার জন্য একটা বড় অ্যাডভান্টেজ। আর এখন ভাই এখনকার যে যুগে যেটা হয়, আমরা সিনিয়ররা অনেক ট্রাই করি আমাদের জুনিয়রদেরকে কিছুটা হলেও ডিরেকশনস দেওয়ার, কিছুটা গাইডলাইন্স দেওয়ার। এই যে একটা ভালো গাইডলাইন আমরা জুনিয়রদের দিচ্ছি, এটা আমাদের জুনিয়ররা যে পাচ্ছে, এটা তাদের জন্য একটা আমি বলবো অনেক বড় অ্যাডভান্টেজ। তো আমি অ্যাডভান্টেজ মাঝখানে এগুলোই দেখবো। আপনি ডিসঅ্যাডভান্টেজের কথাও বলছেন। ডিসঅ্যাডভান্টেজ বলতে আসলে অ্যাকচুয়ালি আমি চ্যালেঞ্জটা কি, ধরো একজন ক্যাডেট স্টুডেন্ট আসলে তুমি তোমার প্রিপারেশনের সময় এমন কোন চ্যালেঞ্জ তুমি ফেস করলো যেটা তোমার কাছে মনে হয় যে আগে থেকে কেউ যদি জেনে রাখে বা জানা থাকে, তাহলে সে ওই তার একটু স্মুথ যাবে সব কিছু? কোনো চ্যালেঞ্জ কি তুমি মনে করো? চ্যালেঞ্জ যেটা হলো ভাই, আমরা একটু বাইরের লাইফের সাথে একটু মানে কম ক্লোজারটা কম, আমাদের মানে এক্সপোজারটা আমাদের কম থাকে আর কি।
তো এই ক্ষেত্রে যেমন বাইরের স্টুডেন্টরা ভাই আপনার আমাদের মেডিকোরি অলিম্পিয়াড বায়ো অলিম্পিয়াড দিতে পারে, তারপরে আমরা আরও অনেক ধরনের পরীক্ষা আমরা নিতে পারি আর কি, দিতে পারি। তো সেখানে ভাই ক্যাডেট কলেজ স্টুডেন্টরা এটা পাচ্ছে না, এটা একটা ব্যাপারটা। তো আমি একদম চ্যালেঞ্জ এটাই বলবো যে তারা একটু কম ওরিয়েন্টেড থাকে অ্যাডমিশন সিজনটাকে নিয়ে, আর ভাই অনেকটা টাইম পার হয়ে যায় তাদের এটা ঠিক করতে যে সে ঢাকায় থাকবে না, মানে তার নিজের এলাকায় থাকবে। তো এই ডিসিশনগুলো নিতে তার মানে একটু টাইম লেগে যায়। তো আমি বলবো একজন ক্যাডেটের উচিত শুরুতেই এই ডিসিশনগুলো নিয়ে ফেলা। আর ভাই অনেকে আরেকটা চ্যালেঞ্জ হলো, বা অনেক ক্যাডেট দেখা যায় যারা ডিফেন্সের প্রতি খুব বেশি বায়াস, ডিফেন্স অফিসারই হবে, বাট সবার তো আর ভাই হয় না। তো তাদেরকে এই শোকটা কাটাইতেও তাদের অনেকটা সময় চলে যায়। সেটা ওই সময় কিছু আমরা প্রতি বছর কিছু স্টুডেন্ট পাই, ওই কিছুদিন একটা গ্যাপও হয়, এক্স্যাক্টলি, হয়তো কোনো একটা পরিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে বা আইএসএসবির জন্য যাচ্ছে, ওই টাইমে একটা গ্যাপ পড়ে যায়, বা তাদেরকে আবার সেই ট্র্যাকে ব্যাক করা, সাপোজ হলো না, রেড কার্ড পেয়ে গেল সে, আবার ট্র্যাকে ব্যাক করে পড়াশোনা, এইগুলো আমি বলবো যে কিছুটা চ্যালেঞ্জ। বাট আমি আমার অ্যাডভান্টেজ বা ব্লেসিং এর পাল্লাটাকে খুব বেশি ভারী করে দিই। না এক্স্যাক্টলি, কারণ এই ডিসিপ্লিনটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ আমরা ধরো স্টুডেন্ট পড়ানোর সময় যে বিষয়গুলো টিচার হিসেবে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করি, যে নিয়মের মধ্যে নিয়ে আসতেই একটা সমস্যা। মানে ধরো একাডেমিক পড়াটা একভাবে পড়ছে, এখন আমরা অ্যাডমিশন টেস্টের জন্য তাকে একটা রেগুলারিটির কথা বলতেছি, প্রত্যেকদিন ক্লাসে আসতে হবে, তুমি প্রত্যেকদিন পরীক্ষা দিতে হবে। এইটা আবার অনেকের মানে অ্যাডজাস্টমেন্টের জন্যই 2 সপ্তাহ 1 মাস চলে যায়, যেটা ক্যাডেটদের ক্ষেত্রে এই জিনিসটা তাদের কাছে এটা কোনো প্রবলেম না, তাদের তো নিয়মের মধ্যে থেকে অভ্যস্ত। এটা একটা ভালো বিষয় আছে। রাগিব, এখন একটা কঠিন সময় বলা যায় এই অর্থে যে ইন্টারমিডিয়েট শেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য অলরেডি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ডেটও অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, মেডিকেল হয়তো কাছাকাছি সময়ের মধ্যেই হবে। তো তুমি টোটাল জার্নিতে এটা ক্যাডেট বলো বা অন্য যে কোনো কলেজের স্টুডেন্ট হিসেবে বলো, এই টোটাল জার্নির মধ্যে তুমি সবচেয়ে বেশি কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে স্টুডেন্টদেরকে সামনের দিকে যেতে বলবে, যেটা দিয়ে তার টপ মেডিকেল কলেজ অথবা টপ রেজাল্ট হবে, এরকম যদি একটা পয়েন্ট থাকে, কোন বিষয়টার বেশি গুরুত্ব থাকা উচিত? আমার মনে হয় ভাই ম্যাক্সিমাম সময় মানে এই শুরুর দিকে যেটা কোচিং ক্লাস শুরু হবে এমন একটা অবস্থা, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই অনেক হীনমন্যতায় ভোগে। আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, না পেলে কি হবে, এই জিনিসটা আমাদেরকে সবার আগে ট্যাকেল করতে হবে যে আমার দ্বারা হবে, আমি নিজের উপর ভরসা রাখবো, আমি আমার মতো প্রিপারেশন নিয়ে যাব, বাকিটা যা হবে সেটা আল্লাহর কাছে। এই আমি কি বলবো, এই রিলায়েন্সটা তার অলমাইটির প্রতি তার রাখতে হবে, তাহলে তার মাথা থেকে অনেক বড় একটা টেনশন দূরে হয়ে যাবে। এটা খুবই একটা মানে ভালো পরামর্শ, কারণ তোমার স্ট্রেস থাকলে তো আসলে পড়া কোনো কিছু হয় না ভাই। আমার যদি কনফিডেন্স লেভেলটা লো থাকে, আমার এফোর্ট দিতেও ইচ্ছা করবে না, তারপরে ভাই আমার পড়ার ওই ফোর্সটা থাকবে না। আমরা ভাই অনেকক্ষণ বইয়ের সামনে বসে থাকি, বাট ওই ফোর্সটা, ওই জিলটা নিয়ে কতক্ষণ আমরা বইটা পড়ি। তোমার কি সেকেন্ড কোনো অপশন ছিল মেডিকেল বাদে, যে অন্য কোনো অপশন ছিল? না ভাই, আমি বলবো যে আমি কনফিডেন্ট ছিলাম, আমার কোচিং রেজাল্টগুলো ভালো হচ্ছিল, তো আমি ভাবছিলাম যে আমি কোচিং শুরু করার আগে কি কখনো মনে হয়েছে যে মেডিকেল যদি না হয় তাহলে আমি কি করবো, এরকম মনে হয়েছে নাকি তুমি মোটামুটি? না ভাই, মোটামুটি আমি বলবো যে আমি মনে হয় স্টুডেন্ট যারা আমার এই ভিডিওটা দেখবে তারা আমি বলবো যে পড়লে কেন হবে না, আমার কথা মেইন বই থেকে প্রশ্ন, মেইন বই থেকে কোশ্চেন আছে, এমন তো না বিগত 20 বছরের প্রশ্ন দেখলেই এখানে রেফারেন্স খুঁজলেই তো পাওয়া যায়। কেউ যদি সিনসিয়ারলি পড়ে, কেউ যদি মানে আমি জাস্ট ফার্স্ট পিসি বলে আমি বলতেছি এমনটা না, আমরা কিন্তু যে কোনো নর্মাল স্টুডেন্ট সে যদি পড়ে তাহলে তার কেন হবে না, ঠিক আছে? এখন সে যদি পড়াশোনা করে, সে যদি সিনসিয়ার থাকে, সে যদি নিয়মিত পরীক্ষা দেয়, সে যদি তার প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট থাকে, আমার মনে হয় তাকে আটকানো আর একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আমার মনে হয় না তার এই যাত্রায় কেউ বাধা হিসেবে আসতে পারে। জি সেটাই। আমি বলবো যে ভাইয়া এখানে নিজে কনফিডেন্ট রাখতে হবে। থ্যাংক ইউ রাগিব, খুবই চমৎকার একটা আলোচনা। আমাদের আসলে মেইনলি ক্যাডেট কলেজ স্টুডেন্টস যারা, তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের আলোচনাটা ছিল, এবং আমার কাছে মনে হয় যে এই আলোচনায় কিছুটা উপকার হবে যারা একটা সিদ্ধান্তহীনতায় রয়েছে। তবে ওভারঅল রাগিব আমার পক্ষ থেকে, মেডিকেল পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এইটা, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলি রাগিব, সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত যেভাবেই করি আসছি না কেন, রাইট রং যে ওয়েতেই, তো যদি এই নেক্সট কয়েকটা মাস, হ্যাঁ এইটা নিয়ে একটা বিষয় যে মেডিকেলের পড়া অনেক কঠিন কিনা বা কি, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আমার তো আগে একটা অ্যাচিভমেন্ট দেখানোর জন্য চান্স পাওয়াটা তো জরুরি। দেন আমি পড়বো কি না পড়বো, ভালো কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেটা পরে আসবে সময় বুঝে। তো আমি যেটা বলি যে তোমার ডিসিপ্লিনের মধ্যে থেকে লাইফকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে পড়ালেখা করতে হবে, এতদিন যাই হোক না কেন। মানে তুমি যদি নেক্সট 3 মাসের জন্য তোমার জীবনকে চেঞ্জ করতে পারো, পজিটিভ ওয়েতে চেঞ্জ করতে পারো, পড়ালেখার মধ্যে থাকার যে ব্যাপারটা, রেগুলার থাকার যে ব্যাপারটা, নেক্সট 3 মাসের জন্য এটা করতে পারলে আমার তো মনে হয় পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে।
সেই অর্থে যেটাকে আমরা একটা সিকিউর লাইফ বলি, যে আমার এই জায়গায় চান্স হয়ে গেলে আমি সারা জীবন এই পরিচয়ে বাঁচবো, তাই না? মেডিকেলে হয়ে যাওয়ার পর ডাক্তার পরিচয় বাঁচবো, সেরকম সুন্দর চিন্তা ভাবনাও থাকাটা জরুরি, ভীষণ থাকাটা জরুরি। আদারওয়াইজ উৎসাহটা বেঁচে থাকা, উৎসাহ বাঁচিয়ে রাখা জরুরি। তাহলে পরিশ্রম সম্ভব, পরিশ্রম যদি সম্ভব হয় তাহলে রেজাল্ট সম্ভব। রাগীবের মতো করেই সারা বাংলাদেশে মেধা তালিকার প্রথম স্তর। সবাইকে আবারও ধন্যবাদ মেডিকেলের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।